আসসালামু আলাইকুম। আজকে আমি প্রাচীন যুগ সম্পর্কে পড়ব এবং প্রাচীন যুগের যে সাহিত্য নিদর্শন রয়েছে চর্যাপদ আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানব। প্রাচীন যুগের যে সময়কাল, এই সময়কাল নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল প্রাচীন যুগ। এছাড়া ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল প্রাচীন যুগ, আর ৯০০ থেকে ১৩৫০ পর্যন্ত ছিল প্রাচীন যুগ, এটা বলেছেন ডক্টর সুকুমার সেন। প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ বেসিক্যালি হচ্ছে গানের সংকলন, সাধন সঙ্গীত বা কবিতা সংকলন, যে কোনো একটা আমরা বলতে পারি। আর চর্যাপদের আরও বিভিন্ন নাম রয়েছে, যেমন চর্যাপদ, চর্যাগীতি, চর্যাগীতি কোষ, চর্যাচর্য, বিনশ্বর, এই সবগুলাই কিন্তু চর্যাপদ। আর এই যে প্রাচীন যুগ বা আদি যুগ, বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন সব কিছুই কিন্তু চর্যাপদ। সো প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি, বা বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি, প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি, বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি, সব কিছুই কিন্তু চর্যাপদ। এই চর্যাপদ আবিষ্কারের পিছনে একটা ইতিহাস রয়েছে। এই ইতিহাস সম্পর্কে এখন আমি পড়ব। বিবিধার্থ পত্রিকার সম্পাদক ছিলেন রাজেন্দ্রলাল মিত্র। তিনি 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচারের নেপাল গ্রন্থে নেপালে প্রাপ্ত সংস্কৃত ভাষায় রচিত বৈদ্যতান্ত্রিক সাহিত্যের কথা উল্লেখ করেন। তার মৃত্যুর পর তৎকালীন যে সরকার ছিলেন, তিনি বাংলা, বিহার এবং আসামের পুঁথি সাহিত্যের দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান হরপ্রসাদ শাস্ত্রীকে, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1853-তে এবং মৃত্যুবরণ করেন 1931-এ, এবং 1898 সালে তাকে মহামহোপাধ্যায় উপাধি দেওয়া হয়েছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের চেয়ারম্যান ছিলেন। সো তৎকালীন সরকার যখন তাকে বাংলা, বিহার এবং আসামের পুঁথি বা কবিতা বা গানের সংকলন সংগ্রহ করার দায়িত্ব দেয়, তখন তিনি 3বার চেষ্টা করেছিলেন। সো 3বার চেষ্টা করার পর তিনি প্রথমবার ব্যর্থ হন, দ্বিতীয়বার ব্যর্থ হন এবং তৃতীয়বারে তিনি কিন্তু এই চর্যাপদ আবিষ্কার করেছিলেন। সো প্রথমবার তিনি 1897 সালে ব্যর্থ হয়েছিলেন, দ্বিতীয়বার তিনি 1898 সালে ব্যর্থ হয়েছিলেন এবং তৃতীয়বার 1907 সালে বাংলা 1314 বঙ্গাব্দে নেপালের রাজদরবারের রাজগ্রন্থশালা থেকে, রাজগ্রন্থশালা হচ্ছে রয়্যাল লাইব্রেরি, সেখান থেকে কিছু পুঁথি সন্ধান পান এবং সেই পুঁথিগুলো ছিল হচ্ছে চর্যাচর্য বিনশ্বর, ডাকার্ণব, সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা। আবারও বলছি, চর্যাচর্য বিনশ্বর, ডাকার্ণব, সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা। সো এইগুলোর মধ্যে চর্যাপদটা ছিল হচ্ছে বাংলায়, আর বাকিগুলো ছিল অপভ্রংশ ভাষায়। অপভ্রংশ ভাষাটা কি, এটা আমি ভাষার বিষয়ে যখন পড়েছি তখন পড়ে ফেলেছিলাম। সো 1915 সালের দিকে অ্যাশিয়াটিক সোসাইটি থেকে এটা তালপাথার যে একটা পুঁথি ছিল, সেখানে একটা তালিকা প্রকাশ করেছিল, A catalog of palm leaf and selected paper mess belonging to the দুর্বার লাইব্রেরি, নেপাল নামে এইখানে ওই চর্যাপদের যে পুঁথিটা পাওয়া গিয়েছিল সেটা প্রকাশ করা হয়। এবং 1916 সালে এই যে 4টা পুঁথি পাওয়া গিয়েছিল, এই 4টা পুঁথি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৈদ্যগান ও দোহা নামে প্রকাশিত হয়। এটা আবিষ্কারের সময় পাল রাজারা ক্ষমতায় ছিলেন, কিন্তু এটা যখন নেপালে যায় তখন ছিল সেন আমল। আর এটা নেপালে পাওয়ার কারণ কি ছিল? কারণ হচ্ছে সেন রাজারা বেসিক্যালি ছিলেন হচ্ছে হিন্দু ধর্মের, আর চর্যাপদ যারা রচনা করেছেন তারা ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মের। সো হিন্দু যারা ব্রাহ্মণরা ছিল তারা হচ্ছে এই বৌদ্ধদের ওপরে নির্যাতন চালিয়েছিল। 1204-এ আমরা যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন আগমন ঘটে বাংলায়, তখন মুসলিম তুর্কিদের আক্রমণের ভয়ে বৌদ্ধ পণ্ডিতরা হচ্ছে নেপালে পালিয়ে যায় তাদের সে পুঁথি নিয়ে, এই জন্যই কিন্তু এটা নেপালে পাওয়া যায়। চর্য অর্থ হচ্ছে আচরণীয়, আর হচ্ছে চর্য অর্থ হচ্ছে আচরণীয়, কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়। বিনশ্বর মানে নির্ণয় করা। সো চর্য বিনশ্বর অর্থ হচ্ছে কোনটা আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়, এইটা করা, এটা নির্ণয় করা। এবং এই যে চর্য বিনশ্বর, এটার নামটা দিয়েছেন হরপ্রসাদ শাস্ত্রী। আর এটার ভাষার ছন্দ যদি বলি, তাহলে এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত, আর ভাষা নিয়ে অনেক কথা রয়েছে। যেমন হরপ্রসাদ শাস্ত্রীর মতে এটির ভাষা হচ্ছে শান্ত ভাষা বা আলো আধারী ভাষা। আর এই আলো আধারী ভাষা বলতে বোঝায় যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি, যে ভাষার অর্থ একাধিক, আলো আধারের মতো, কিছুটা বোঝা যায় আর কিছুটা বোঝা যায় না।
এরপর ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে কিন্তু এই বিভিন্ন পদ্ম নদীর নাম, তারপর হচ্ছে চর্যা গান, ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ছন্দ এইসব বিষয় তুলে ধরেছিলেন এবং সেখানে হচ্ছে ভুসিকুপার ৪৯ নম্বর পদে আমরা পাই হচ্ছে পৌয়া খাল। সো এগুলো বিশ্লেষণ করে বলা যায় যে তিনি বলেছেন যে না, এটার ভাষা হচ্ছে আসলে বাংলা ভাষা। চর্যাপদের সর্বাধিক পদ লিখেছেন হচ্ছে কানহোপা, তিনি ১৩টি পদ লিখেছেন। এছাড়া ভুসুকুপা দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা, যিনি ৮টি পদ লিখেছেন এবং শহীদুল্লাহর মধ্যে তিনি বাঙালি ছিলেন। আর ভুসুকু অর্থ হচ্ছে অলস, ভূ অর্থ হচ্ছে ভুক্তি, আর সু অর্থ সুপ্তি। সো তিনি সারাক্ষণ হচ্ছে ভুক্তি সুপ্তি কুটিরে থাকতেন, এই জন্য তাকে ভুসুকু বলা হতো। আর সবরপা হচ্ছে চর্যাপদের প্রাচীন কবি ছিলেন। আর চর্যাপদের প্রথম পদটি লিখেছিলেন হচ্ছে লুইপা। আর কুকুরিপা হচ্ছে তিনি নারীদের ভাষার মানে তার ভাষার সাথে নারীদের ভাষার কিছুটা মিল রয়েছে, তার জন্য তাকে বেসিক্যালি হচ্ছে নারী কর্মকর্তা বা নারী কবি বলা হয়। এছাড়া চর্যাপদ রচয়িতাদের মধ্যে আরও কিছু কবি রয়েছেন, যেমন সরহপা, ধর্মপা, বীণাপা, বিরূপা আর এই ঢিকুনপা। এদের নামের পেছনে হচ্ছে পা ব্যবহার করার কারণ হচ্ছে তখন যারা এই সাহিত্যকর্মগুলো রচনা করতো তাদেরকে সম্মান প্রদর্শন করতে এরকম পা মানে ব্যবহার করা হতো তাদের নামের শেষে।